স্টুডেন্টস ওয়েলকাম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি এবিটিএ টেস্ট পেপারের যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে, আজকে আমরা 14 নম্বর ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা করব, অর্থাৎ দার্জিলিং ডিস্ট্রিক্টের যে গণিতের উপরে যে সেটটি রয়েছে সেই সেটটি নিয়ে আমরা আলোচনা করব। এর আগের 13 নম্বর অবধি আমি কমপ্লিট করে দিয়েছি। যারা ভিডিওগুলো দেখোনি প্লিজ ভিডিওগুলো দেখে নাও। প্রত্যেকটা প্রশ্ন আমি ডিটেল বলে দিয়েছি, কিভাবে করতে হবে। 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করছি। তো ভিডিওগুলো যদি তোমরা দেখতে থাকো তাহলে আমি বলবো তোমাদের শর্ট প্রশ্নে কোনো রকম সমস্যা হবে না, কারণ প্রত্যেকটা প্রশ্ন কিভাবে এসছে আমি কিন্তু অ্যানালাইজ করে দিচ্ছি। কোনো কোশ্চেন কিন্তু তোমরা অ্যান্সার পড়ে যেও না, কারণ ওইখানে কিন্তু ডেটা চেঞ্জ থাকতে পারে। যেখানেই পড়ো না কেন পুরো ডিটেল তোমরা জেনে যাও কিভাবে কোশ্চেনটার অ্যান্সার এসেছে। তো আমি কিন্তু সেইভাবে তোমাদের ভিডিওগুলো করে দিচ্ছি। তো যারা দেখোনি প্লিজ ভিডিওগুলো দেখে নাও, অবশ্যই তোমাদের ভালো লাগবে এবং উপকারেও লাগবে। তো আজকে আমরা দেখবে, তোমরা পেজ নাম্বার বের করো, 411 নম্বর পেজ। সেখানে দার্জিলিং ডিস্ট্রিক্টের যে সেটটি রয়েছে গণিতের উপরে, সেই সেটটির নিয়ে আলোচনা করব আমরা আজকে। এবং 1 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো বেশি সময় নষ্ট করব না, ভিডিওটি সবাইকে বলবো যে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো। স্কিপ করলে কিন্তু তোমাদের অনেক কিছু কনসেপ্ট তোমরা ছেড়ে যাবে। প্রত্যেকটা জিনিস দেখো, বরং তোমরা স্পিড করে দেখে নাও। 1.25 যদি আমার স্লো হয়ে যাচ্ছে, বা 1.5 স্পিড করে দেখে নাও ভিডিওগুলো, কিন্তু কেউ স্কিপ করে যেও না। তাতে কিন্তু তোমাদের অনেক জিনিস অজানা থেকে যাবে। তো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। দেখো, একের দাগের এক কি বলেছে। বলছে 2r% বার্ষিক সরল সুদের হারে 2p টাকার t/2 বছরের মোট সুদ কত হবে। আমরা জানি কি মোট সুদ সমান কি p/r/t/100 100। কিন্তু এখানে কি বলে দিয়েছে আমাদের, p কত বলে দিয়েছে। এখানে p মানে হচ্ছে 2p টাকার, তাই না? তাহলে p এর জায়গায় আমরা 2p লিখবো, r এর জায়গায় কত লিখবো, 2r% বলে দিয়েছে বার্ষিক সুদের হার। 2r ইন্টু টি কত বলে দিয়েছে, t/2। তাহলে টি উপরে লিখবো, নিচে 2 লিখবো, বাই 100, 100 গুণ করে দিব। ওকে, তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি অ্যান্সার কত আসবে, দেখো 2 কেটে যাবে, 2 50-এ 100, তাহলে আসছে কত, p/r/t/50। খুব সহজ অঙ্ক ছিল। অপশন দেখো, এখানে সি হবে সঠিক উত্তর, p/t/r আর p/r/t/50 হবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে যাব আমরা। এক্স যদি 1/y এর সঙ্গে ভ্যারিজেস থাকে, ওয়াই 1/z এর সঙ্গে, তবে এদের মধ্যে কোন সম্পর্কটা ঠিক হবে। দেখো, এই সম্পর্কগুলো কিন্তু সবগুলো কিন্তু এক্স জেড দিয়েছে। সবগুলোতে কি রয়েছে, এক্স জেড, এক্স ভ্যারিজেস 1/z, এক্স জেড। তার মানে কি, আমাকে ওয়াই রাখা যাবে না, ওয়াইটাকে আমাকে কিন্তু চেঞ্জ করাতে হবে, ঠিক আছে না? ওয়াই এর জায়গায় আমি মানটা বসাবো। তাহলে আমি যে প্রথম যে এইটা রয়েছে, এইখান থেকে আমি কি পেতে পারি, এইখান থেকে আমরা পেতে পারি, দেখো এক্স সমান k1/y, ঠিক আছে না? যেখানে k1 নট ইকুয়ালস টু 0, ঠিক আছে, যেহেতু ভ্যারিজেস রয়েছে, কে অশূন্য ধ্রুবক। আচ্ছা, এইটাকে কি লিখতে পারি আমি, y সমান হচ্ছে k2/z, যেখানে k2 অশূন্য ধ্রুবক, নট ইকুয়ালস টু 0। এবারে দেখো, এইখান থেকে যদি আমি লিখতে পারি 1/y, 1/y সমান কত লিখতে পারি আমি, z/k2। ঠিক, z/k2 যেটা আমি পেলাম সেটা কি করবো, 1/y এখানে লিখে দিব। দেখো, এই সমীকরণ থেকে আমি কি পাবো, x সমান k1 ইন্টু 1/y, k1 ইন্টু 1/y এর মান কত, z/k2, ঠিক আছে, z/k2। তার মানে পাচ্ছি কি, কে এক্স সমান হচ্ছে k1/k2 ইন্টু জেড। এবারে দেখো, k1 নট ইকুয়ালস টু 0, k2 নট ইকুয়ালস টু 0, তার মানে k1/k2 এটাও কি হবে, নট ইকুয়ালস টু 0। তার মানে এখান থেকে আমি কি পাবো, এক্স এর সঙ্গে জেড ভ্যারিজেস, এক্স ভ্যারিজেস জেড। ওকে, তার মানে অ্যান্সার দেখো এখানে অপশন এক্স ভ্যারিজেস জেড, অর্থ অপশন সি হবে এখানে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্নে দেখো, যাবো আমরা 3 নম্বরটা। দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেন্টিমিটার ও 2 সেন্টিমিটার, বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে। একটা হচ্ছে 3.5, একটা হচ্ছে 2 সেন্টিমিটার। বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে। আশা করি তোমরা ছবিটা অঙ্কন করবে। আমি করার আগে নিজেরা একবার ভিডিওটি পজ করে ছবিটা একবার দেখে নাও, ছবিটা একবার অঙ্কন করো, তারপরে আমার অঙ্কটা দেখো। ওকে, দেখো, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, অন্তঃস্পর্শ জিনিসটাকে আগে বলে দিই। দুটো বৃত্ত যদি অন্তঃস্পর্শ করে, তার মানে একটা ছোট আর একটা বড় বৃত্ত যদি থাকে, তাহলে কি করবে, অন্তঃস্পর্শ মানে এইভাবে স্পর্শ করবে। বহিঃস্পর্শ মানে কি ছিল, বাইরের দিকে স্পর্শ করেছিল। এই দুটো বৃত্ত এইভাবে এটাকে হচ্ছে
বহিঃস্পর্শ করছে, ঠিক আছে, মানে এটা বাইরের দিকে স্পর্শ করছে। ওকে, এটাকে বলছে বহিঃস্পর্শ। আর অন্তঃস্পর্শ মানে ভেতরে বৃত্তটি থাকবে, ছোট বৃত্তটি বড় বৃত্তের ভেতরে থাকবে। তাহলে দেখো একটা আমাদের বলে দিয়েছে কত, 3.5 সেন্টিমিটার। তার মানে আমি যে বড়টা যদি 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ নিই, আর ছোটটা আমি নিয়ে নিয়েছি এখানে তার কেন্দ্র, একটা যদি আমি ও ধরি আর একটা ও ড্যাশ ধরি, তাহলে ও থেকে এখানে আমি একটাই বিন্দু পাবো স্পর্শক পি। তাহলে এখানে দেখো ও পি এর মান কত, বড় বৃত্তের ব্যাসার্ধ 3.5। ওকে, আর ও ড্যাশ পি এর মান কত, 2 সেন্টিমিটার। বলেছে দেখো কেন্দ্র বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, কেন্দ্র মানে ওয়ান ও ড্যাশ ও ড্যাশ এর মান কত হবে, 3.5 থেকে আমি 2 বাদ দিয়ে দিব, দিলে যেটা পাবো সেটা হচ্ছে কত, আমাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। ওকে, তাহলে অ্যান্সার কত হবে এখানে, 1.5। এটা তো অঙ্ক করে দিলে। এবারে শর্ট ভাবে কিভাবে মনে রাখবে, যদি প্রশ্নে পরীক্ষায়, সেগুলো তো ছোট প্রশ্ন, যদি পরীক্ষায় তোমরা অন্তঃস্পর্শ করে বড় থেকে ছোটটা বাদ দিয়ে দিবে, আর যদি বহিঃস্পর্শ করে দুটোকে যোগ করে দিবে। ঠিক আছে, বহিঃস্পর্শ করলে দেখো কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব মানে কি, দুটোকে যোগ করবো আমি, অন্তঃস্পর্শ করলে বিয়োগ করে দিবে। এইটুকু জিনিস তোমরা মনে রাখো। কিভাবে এসছে আমি তোমাদের কিন্তু ডিটেল বলে দিলাম। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা, কোশ্চেন নাম্বার 4। ওকে, তাহলে এখানে অপশন কত হবে, দেখো অপশন সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 4, বলছে 1/cot 5 থিটা, এটা সমান যদি কট থিটা হয়, থিটা এর মান কত হবে, এটা সমান হবে মাইনাস নয়, তাহলে 1/5 cot থিটা মানে কত, নিশ্চয়ই tan 5 থিটা। ঠিক, তাহলে tan 5, এটাকে আমি কি লিখবো, আমি tan 5 থিটা, আর এদিকে কত আছে, কট থিটা। ঠিক আছে, তাহলে আমি থিটার মান বের করব, তার মানে ট্যান থিটা দুটোকে কি করব, আমি সমান করার চেষ্টা করব। কট থিটা এর জায়গায় লিখতে পারি না, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা। কেন, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি, কট থিটা। ঠিক, এবারে আমি জাস্ট এখানে সমান করব, 5 থিটার সমান কি লিখতে পারি আমি, 90 ডিগ্রি মাইনাস থিটা, দুদিকে ট্যান রয়েছে, তার মানে 6 থিটা কত হবে, 90 ডিগ্রি। ওকে, তাহলে থিটা হচ্ছে আমাদের 15/6 90, অর্থাৎ 15 ডিগ্রি হবে এখানে সঠিক উত্তর, অর্থাৎ অপশন ডি হবে সঠিক উত্তর। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। ওকে, তাহলে আইভি হবে ডি, অপশন ডি। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে কোশ্চেন নাম্বার 5, বলছে একটি ঘনকের ধারগুলির সমষ্টি 12 পি একক হলে ঘনকের ঘনফল কত। ঘনকের ঘনফল মানে ঘনকের আয়তন চেয়েছে। তাহলে ঘনকের আয়তনের সূত্র আমরা কি জানি, এ কিউব। যদি বাহুর দৈর্ঘ্য আমার এ হয়, এ একক হয় প্রতিটা বাহুর দৈর্ঘ্য, তাহলে আয়তন কত হবে ঘনকের, সেটা হচ্ছে এ কিউব, ঘন একক। ঠিক, এবারে আমি তো জানি না এ কত, এর কত কিভাবে বের করবো, আমাদের যেটা দেওয়া রয়েছে কি শর্ত থেকে, দেখো ঘনকের ধার কতগুলো ধার থাকে, 12টা ধার রয়েছে। ঠিক আছে না, 4 4 8 4, 12টা। তাহলে 12 গুণিতক এ, ধারগুলির সমষ্টি বলেছে, মানে এ কে আমি 12 বার যোগ করবো, মানে 12 ইন্টু এ সমান কত বলেছে, 12 পি। তার মানে এ সমান কত পাবে এখানে, পি, কারণ 12 কি হবে, কেটে যাবে। কিন্তু আমাদের কোশ্চেন কি বলেছে, আয়তন কত, তাহলে আয়তনের এর জায়গায় কি লিখবো, পি লিখবো, তাহলে পি কিউব ঘন একক হবে, পি কিউব ঘন একক। তাহলে অপশন হবে, দেখো এখানে অপশন এ হবে এখানে সঠিক উত্তর, অপশন এ, অর্থাৎ পি কিউ ঘন একক। আশা করি তোমরা বুঝতে পেরেছো, 5-এর দাগের এ অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, বলছে ভিআই ওজাইভে ওয়াই অক্ষ বরাবর নির্দেশ করা হয়, ওজাইভে ওয়াই অক্ষ বরাবর কি নির্দেশ করা হয়, ক্রমযৌগিক পরিসংখ্যা। তোমরা এটা জানো, ওজাইভ যখন অঙ্কন করেছিলে, ওয়াই অক্ষ বরাবর কি করা হয়েছিল, ক্রমযৌগিক পরিসংখ্যা এখানে লেখা হতো। ঠিক আছে, দিয়ে মানগুলো বসিয়ে আমরা তো ওজাইভ অঙ্কন করতাম। ওকে, তো নেক্সট কোশ্চেনে যাব আমরা। দেখো নেক্সট প্রশ্ন, দেখো শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করো কি বলছিল, কোনো ব্যবসাতে এ বি সি এর মূলধনের অনুপাত 2:3:5 এবং তাদের নিয়োজিত সময়ের অনুপাত এত হলে লাভ্যাংশ কি অনুপাতে বন্টিত হবে। দেখো এখানে লাভ্যাংশ যেটা আমি পাবো না, সেটা মোট মূলধনের অনুপাতে কিন্তু ভাগ হয়ে যায়। ঠিক আছে, লাভ্যাংশ সেটা কি হবে, দেখো সময় যেহেতু বলে দিয়েছে, তার মানে কি, আমি মূলধনের অনুপাত আর সময় যদি দেওয়া থাকে, তাহলে মূলধনের অনুপাত হতে হবে, এদের সঙ্গে এগুলো কি করবো, আমি গুণ করে পাই। এবং সেই লাভ্যাংশ যেগুলো পাবো এদের এ বি সি এর, এগুলো কি অনুপাতে ভাগ হবে, মূলধনের অনুপাতে। ঠিক আছে না, মূলধনের অনুপাতে বন্টিত হবে। নেক্সট কোশ্চেন দিয়েছে, দেখো কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 কি বলেছে, বলছে এ অনুপাত 2 সমান বি অনুপাত 5 সমান সি অনুপাত 8 হলে এ এর 50%
বি এর 20%, সি এর কত পার্সেন্ট হবে, ঠিক? তাহলে দেখো এ অনুপাত 2 মানে আমি লিখতে পারি না a/2 সমান b/5 সমান c/8, ঠিক? এবারে দেখো এ এর 50%, এটা তো শর্ত দেওয়া আছে, এ এর 50% মানে কি এ গুণিত 50/100, ঠিক? সমান বি এর কত পার্সেন্ট, 20%, তার মানে বি গুণিত 20/100, ঠিক? সমান সি এর আমি জানি না, x/100 আমি লিখতে পারি, এক্স এর মান আমি কি করব, বের করব। ওকে, খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, অঙ্কটা দেখে নাও। দেখো এটা যদি কেটে যায় এখানে পড়ে থাকবে, দেখো এখানে a/2, এটাকে 20 × 5 = 100 মানে b/5, এবারে সি x/100, ঠিক? এবারে দেখো এই দুজনের সমান, b/5 ও দুজনের সমান, নিশ্চয়ই এটার সঙ্গে এটা সমান হবে, তার মানে c/8 সমান লিখতে পারি আমি cx/100, সি কেটে যাবে এখানে, ঠিক? তাহলে সি যদি কেটে যায় আমি এক্স এর মান কত পাবো, 100/8, তাহলে 4 2 8, 4 25 100 মানে 25/2, মানে হচ্ছে 12/1/2, এক্স এর মান হচ্ছে 12/1/2, অর্থাৎ 12/1/2% হবে, 12 2 24, 1 25, এটা হবে পার্সেন্টেজ আমার দেওয়া রয়েছে, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো, যদি আমি স্পিডে বলে দিচ্ছি, তোমরা প্লিজ ব্যাক করে একবার দেখে নাও। অবশ্যই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমি ডিটেল বলে দিচ্ছি, এটা 2 এর দাগে, তো অবশ্যই বুঝতে পারবে। নেক্সট বলেছে দেখো, একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, গোলক এবং চোঙের আয়তন কি হবে? দেখো কোনো জিনিসকে গলিয়ে যখন আমি অন্য একটা জিনিস সেম গলিয়ে যদি আমি অন্য একটা জিনিস তৈরি করি, তার মানে তাদের আয়তনকে অ্যাকচুয়ালি আমি গলাচ্ছি, দিয়ে নতুন একটা সে একই আয়তনের জিনিস তৈরি করছি, ঠিক আছে না? তার মানে এখানে অ্যাকচুয়ালি অ্যান্সার হবে আয়তন কি হবে, সমান হবে, দুজনের আয়তন কি হবে, সমান হবে, কারণ ওইটাকে গলিয়ে অন্য একটা শেপের জিনিস তৈরি করছি, তার মানে আয়তন কিন্তু দুজনের সমান হবে। নেক্সট বলেছে 4 এর দাগ দেখো, ও কেন্দ্রীয় বৃত্তে পি কিউ এবং আর এস জ্যা দুটির দৈর্ঘ্য অনুপাত 1:1 হলে পি ও কিউ এবং আর ও এস এর অনুপাত কত হবে? ঠিক আছে, তার মানে আমি এইটাকে কি করব, ছবিটা অঙ্কন করব। দেখো ও কেন্দ্রীয় বৃত্ত রয়েছে এরকম একটা, ওকে, বলছে পি কিউ আর এস জ্যা, ঠিক আছে, সমান আচ্ছা দৈর্ঘ্যের অনুপাত 1:1 মানে কি সমান দৈর্ঘ্যের জ্যা পাবো আমি, ঠিক আছে? যদি আমি অপোজিট সাইডেও নিই, সমান দৈর্ঘ্যের জ্যা যদি নিয়ে নিই আমি, দেখো নিশ্চয়ই এখানে পি কিউ আমি নাম দিব, আর একটা কি নাম দিব, আর এস নাম দিব, বলে দিয়েছে পি কিউ আর এস, ওকে। বলছে পি ও কিউ এবং আর ও এস এই দুটোর মধ্যে এই দুটোর অনুপাত কত হবে, কোন দুটোর অনুপাত? দেখো এখানে যে দুটো ত্রিভুজ পাচ্ছি না, এখানে যদি ও নাম দিয়ে দিই, পি ও কিউ, এটা অনেকভাবে করা যাবে, আমি একভাবে করে দিচ্ছি। দেখো পি ও কিউ এবং ত্রিভুজ আর ও এস, এই দুটো ত্রিভুজ কিন্তু কি জানো তো, সর্বসম ত্রিভুজ, কারণ দেখো এই বাহুর সঙ্গে এই বাহুর সমান, এই বাহুর সঙ্গে এই বাহুর সমান, কারণ এগুলো কি ব্যাসার্ধ, তাহলে সবার ব্যাসার্ধ কি হবে, সমান হবে, বৃত্তের একই বৃত্তের ব্যাসার্ধ সমান হবে, তার মানে এটা কি হচ্ছে এস এস এস, তাই না? তার মানে এই এতে কি হচ্ছে, এটা সর্বসম হচ্ছে, সর্বসম ত্রিভুজে অনুরূপ কোণ কি হয়, সমান হয়, তাহলে পি ও কিউ এই কোণটা সমান কি হবে, আর ও এস, পি ও কিউ এই কোণটা আর ও এস এর সঙ্গে কি হবে, সমান হবে, তার মানে এদের অনুপাত কি হবে, অবশ্যই 1:1 হবে, ঠিক? তাহলে দুজনের অনুপাত যদি সমান হয়, তাদের অনুপাত যদি দুজনের মান যদি সমান হয়, তাদের অনুপাত কি হবে, 1:1 হবে, একই হবে। নেক্সট কোশ্চেনে দেখো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। 5 এর দাগে দেখো, ট্যান থিটা 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 1 হলে কট থিটা এর মান কত? আচ্ছা, এটা হচ্ছে আমাদের 5। ট্যান 90 মাইনাস থিটা মানে লিখতে পারি না আমি, ট্যান 90 মাইনাস থিটা সমান হচ্ছে ট্যান 45 ডিগ্রি, কারণ ট্যান 45 কত হবে, 1 হবে, এই জায়গায় লিখতে পারি। তাহলে দেখো 90 মাইনাস থিটা সমান লিখতে পারি কি 45, ওকে। তাহলে থিটা এর মান কত হবে, 45, মাইনাস করলে কত আসবে, 45 ডিগ্রি। কট 45 এর মান কত, 1, তাহলে অপশন অ্যান্সার হবে কি 1, থিটা এর জায়গায় আমি বসিয়ে দিব মান। নেক্সট কোশ্চেনে যাব আমরা। বলেছি দেখো, ভিআই 8 জন বন্ধু দেওয়া চাঁদা নিচের দেওয়া হলো, 8 টাকা 10 টাকা এইভাবে দেওয়া রয়েছে, প্রদত্ত সংখ্যাগুরু মান কি? সংখ্যাগুরু মান আমি বারবার বলেছি, আশা করি আমার ভিডিওগুলো যারা দেখছো তাদের তো এই অঙ্কগুলো তাদের কাছে আর কোনো ব্যাপার নয়, হ্যাঁ একদম সিম্পল হয়ে যাবে, যারা পড়াশোনা কম করেওছো না তারাও যদি ভিডিওগুলো দেখো, আমি তো বলবো শর্ট প্রশ্ন অনেক তোমাদের সোজা লাগবে পরীক্ষা হলে। সংখ্যাগুরু মান কি বলেছি আমি, যে সংখ্যাগুলো তোমাদের থাকবে তাদের মধ্যে যে সংখ্যাগুলো যে সংখ্যাটি বেশি বার থাকবে সেটা হচ্ছে সংখ্যাগুরু মান। দেখো 8 কবার রয়েছে এখানে, 1 বার, 2 বার,
3 বার, তাহলে 8 রয়েছে 3 বার। 10 কবার রয়েছে এখানে? 10 10 রয়েছে আমাদের একবার, একবার রয়েছে, ঠিক আছে, 10 রয়েছে একবার। নেক্সট রয়েছে তো 7, 7 কবার রয়েছে? একবার, দুবার, দুবার রয়েছে, তাহলে 7 রয়েছে আমাদের দুবার। ওকে, 7-এর পরে আর কি রয়েছে দেখো? 5, 5 কবার রয়েছে? 5 রয়েছে আমাদের একবার, দুবার, তাহলে দুবার রয়েছে। তার মানে এদের মধ্যে সব থেকে বেশি সংখ্যক কোনটা রয়েছে? 3 রয়েছে, তাহলে 3টা হবে কি আমাদের সংখ্যাগুরু মান। সরি 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 8টা হবে, 3 বার রয়েছে কে? 8 রয়েছে, তাই 8 হবে কি আমাদের সংখ্যাগুরু মান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। সত্য মিথ্যা দেখো, সত্য মিথ্যা বলেছে যে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস কে সমান 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং অসমান হলে কে লেস দেন 4 হবে কি? বাস্তব এবং অসমান বলে দিয়েছে। আচ্ছা, কোনো একটা সমীকরণে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 একদম ডিটেল বলে দিব, পুরো বেসিক একদম বলে দিব, তোমরা শুধু মন দিয়ে শুনতে থাকো। বাস্তব এবং অসমান কখন হয়? যদি আমি নিরূপকটা কি করব? নিরূপক নিরূপক যদি আমাদের গ্রেটার দেন অর ইকুয়াল, বাস্তব এবং অসমান বলেছে মানে শুধু গ্রেটার দেন হবে, 0 হবে। যদি সমান বলতো তখন ইকুয়াল 0 দিতে হবে, ঠিক আছে। তাহলে গ্রেটার দেন এবং সমান হলে কি, বাস্তব এবং সমান হলে কি হতো? শুধু 0-র সঙ্গে সমান হতো। বলছে বাস্তব এবং অসমান, তার মানে গ্রেটার দেন 0 হবে, ঠিক আছে। এটা যদি গ্রেটার দেন 0 হয় তার মানে অ্যাকচুয়াল কি হবে? নিরূপক মানে কত? বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac কি হয়ে যাবে? 0-র থেকে বড় হবে। অ্যাকচুয়ালি এখানে বি মানে কত? এখানে বি মানে হচ্ছে -4, তাহলে আমি লিখবো -4 এর হোল স্কোয়ার, ঠিক আছে। -4, এ কত এখানে? এটা এ, এখানে এ হবে অ্যাকচুয়াল 1, এক্স স্কোয়ারের সহগ মানে 1। সি এর মান, এখানে সি রয়েছে, এখানে কত রয়েছে? সি এর মান কে রয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো। গ্রেটার দেন 0, তার মানে এটা হবে কত? +16 -4 কে গ্রেটার দেন 0। ওকে, তার মানে এটাকে যদি আমি লিখে রাখি যে 16 মাইনাস ওইদিকে নিয়ে গেলে গ্রেটার দেন 4 কে। ওকে, 4-এ যদি আমি কেটে দিই এখানে কত আছে? 4 গ্রেটার দেন কে। 4 গ্রেটার দেন কে মানে কি? এখানে দেখো 4 গ্রেটার দেন কে মানে হচ্ছে কে লেস দেন 4, ঠিক। কে লেস দেন 4 যদি হয়, কে লেস দেন 4 এর অ্যাকচুয়াল দুটো কি আছে? ঠিক আছে, তার মানে এটা অ্যান্সার হবে কি আমাদের? সত্য হবে, ঠিক না? তাহলে কি হবে? সত্য হবে। নেক্সট বলেছে দেখো, রুট পাই একটি দ্বিঘাত করণী। এটা কিন্তু মিথ্যা হবে, কারণ রুট পাই কিন্তু দ্বিঘাত করণী নয়। রুট পাই একটি অমূলদ সংখ্যা, কিন্তু এটা দ্বিঘাত করণী নয়। কারণ আমরা জানি কি সমস্ত দ্বিঘাত করণী অমূলদ হয়, কিন্তু সমস্ত অমূলদ সংখ্যা দ্বিঘাত করণী হয় না। তাদের মধ্যে একটা উদাহরণ হচ্ছে রুট পাই, অমূলদ কিন্তু দ্বিঘাত করণী নয়। নেক্সট বলেছে একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে না। দেখো, নিরেট গোলকের ব্যাসার্ধ যদি আমি আর ধরি, আর একটা কত লিখবে? 2r, দ্বিগুণ করেছি, তাহলে প্রথমটা কি হবে? 4/3 পাই আর কিউব। আর এখন কি হবে? 4/3 পাই আর কিউবের জায়গায় লিখবো 2r কিউব, ঠিক। তাহলে 2r কিউব যদি লিখি আমি, এটা কিন্তু ক্যালকুলেশন করি, 2 2 4 2 8, দেখো 8 বাইরে বেরিয়ে আসবে, এইটা 2 কিউব, আর এটা কি থাকবে? 4/3 পাই আর কিউব। তাহলে দেখো প্রথমটার সঙ্গে কিন্তু দ্বিতীয়টার কি গুণ হচ্ছে? কত গুণ হচ্ছে? 8 গুণ হচ্ছে। কিন্তু এখানে বলেছে কত? দ্বিগুণ, তার মানে এটাও হবে কি আমাদের মিথ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দেখো 4-এর দাগের প্রশ্ন, দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্তটিতে সর্বাধিক 3টি সাধারণ স্পর্শক পাওয়া যাবে। না, অ্যাকচুয়ালি যখন দুটো বৃত্ত স্পর্শ না করে না, সেখানে কিন্তু 4টা স্পর্শক পাওয়া যায়, সাধারণ স্পর্শক। দেখো এরকম দুটো বৃত্ত রয়েছে, এই একটা পাবো, এটা একটা পাবো, ঠিক আছে। আর একটা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক পাবো, এইভাবে অ্যাকচুয়ালি স্পর্শ করবে এগুলো, ঠিক আছে। তার মানে দেখো একটা, দুটো, তিনটা, 4টা পাচ্ছি, তার মানে অ্যান্সার কি হবে এখানে? এখানে কিন্তু মিথ্যা হবে। কেন? এখানে বলে দিয়েছে আমাকে তিনটার বদলে কটা হবে? 4টা হবে। নেক্সট দেখো 5-এরটা, ট্যান থিটার সমান, ট্যান থিটার মান 1-এর থেকে বেশি, 1-এর কম এবং 1-এর সমান হতে পারে? অবশ্যই সমান হতে পারে। তাহলে হতে পারে বলেছে, এটা কি হবে? সত্য। কারণ ট্যান থিটার মান তোমরা জেনে রাখো, পরে পড়বে, ট্যান থিটা কিন্তু কি হয়? মাইনাস ইনফিনিটিভ থেকে কি হবে? প্লাস ইনফিনিটিভের মধ্যে থাকে, ঠিক আছে। তার মানে কি এর মধ্যে সমস্ত কিছু কিন্তু পড়ে যাচ্ছে, তার মানে এখানে কি হবে? এটা সত্য হবে। ওকে, নেক্সট বলেছে দেখো, একটি পরিসংখ্যা বিভাজন মধ্যমা ওজাইভ লেখচিত্রের সাহায্যে পাওয়া যায়। অবশ্যই এগুলোকে আমরা লেখচিত্রের সাহায্যে পাই। তো দেখো আজকে 1 নম্বরের প্রশ্নগুলো সব কমপ্লিট করে দিলাম, 2 নম্বরের প্রশ্ন আজকে করাবো না, নেক্সট ভিডিওতে করাবো।
তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করে দাও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখো। কমেন্ট করতে ভুলো না ভিডিওটি কেমন হলো, তোমরা প্লিজ কমেন্ট করে জানাও কেমন লাগছে। তো আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে কোশ্চেন নাম্বার 2 মানে 2 নম্বরের প্রশ্ন নিয়ে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো। জয় হিন্দ।